হ্যালো বন্ধুরা, চলে এলাম লাভ নেক্সট ডোর ড্রামাটি তৃতীয় পর্ব আলোচনা করতে। তো তৃতীয় পর্বের শুরুতে আমরা 2007 সালের একটি সিন দেখানো হয়, যেখানে চো ইয়াং একটি ন্যাশনাল সুইমিং কম্পিটিশনে দেখতে পায়, কিন্তু তার এই কম্পিটিশনে দেখতে তার বাবা মা কেউ আসেনি, কারণ চো ইয়াং এর মা ফরেন অ্যাফেয়ারে কাজ করত, তাই তাকে বাইরে থাকতে হতো। আর তার বাবা একজন ডক্টর ছিলেন, তাই সেও আসতে পারেননি। ফলে চো ইয়াং খুব দুঃখী ছিল, কিন্তু বৈশিও এসেছিল তাকে সাপোর্ট করতে। বৈশিও চিৎকার করে তাকে উৎসাহ দিচ্ছিল। তারপর কম্পিটিশন শুরু হয় এবং চো ইয়াং চ্যাম্পিয়ন হয়ে যায়। তখন চো ইয়াং এবং বৈশিও দুইজনই খুব খুশি হয়। তারপর বর্তমানে রাত 3টার সময় বৈশিও খুব জোরে চিৎকার করে, যার ফলে চো ইয়াং এর ঘুম ভেঙে যায়। তখন সে জানালা খুলে বলে, পাগল হয়ে গেছো? এত রাতে চিৎকার করছো কেন? এখন রাত 3টে বেজে গেছে, এত রাতে পশু পাখিও ঘুমিয়ে যায়। তখন বৈশিও বলে, রাত 3টে বেজে গেছে তা কি হয়েছে? আর ব্যঙ্গ সুরে বলে, আমার বেবির ঘুম আসছে না নাকি? ঘুম পাড়িয়ে দেবো নাকি? তখন বৈশিও যে হরর মুভিতে দেখছিল সেটা বন্ধ করে দেয়। তখন বৈশিও চিৎকার করতে লাগে, আর তখন চো ইয়াং কানে ইয়ার প্লাগ লাগিয়ে সে শুয়ে পড়ে, আর বৈশিও চিৎকার করতে থাকে। তারপর সকালে চো ইয়াং তার মা বাবার সাথে ব্রেকফাস্ট করছিল। তখন চো ইয়াং তার মায়ের জন্য খুব মন খারাপ ছিল, যেহেতু সে জব করতে বাইরে চলে যায়। তারপর যখন তার মা বলে, আমি এখন থেকে তোমাদের ব্রেকফাস্ট তৈরি করব, তখন চো ইয়াং বলে, তার কোনো দরকার নেই, আমি এমনিতে বাড়িতে ব্রেকফাস্ট করি না, আর তুমি তো কাজের জন্য বাইরে যেতে হবে, এই বলে সে চলে যায়। তখন তার মায়ের খারাপ লাগে। তারপর ইয়াং ইউ একটি আনন্দের খবর বলে যে তাদের প্রজেক্ট আবার চালু হয়ে গেছে এবং একটি বড় কোম্পানি থেকে অফার এসেছে একটা বিল্ডিং বানানোর জন্য। তখন চো ইয়াং ওই কোম্পানির সঙ্গে মিটিং ফিক্সড করে। এদিকে বৈশিও ডেইলি রুটিন চালু হয়, দেরি করে ঘুম থেকে ওঠা, খাবার খাওয়া, টিভি দেখা, কিছুক্ষণ কম্পিউটার প্রোগ্রামিং করে আবার পুনরায় খাবার খাওয়া, টিভি দেখা, শুয়ে থাকা, এভাবে তার দিন শেষ হচ্ছিল না। তখন সে চো ইয়াং কে একটি ফোন করে বলে সন্ধ্যে 6টার সময় লাইব্রেরির কমিক সেকশনে দেখা করার জন্য, কিন্তু বৈশিও মানা করে দেয় যেহেতু সে কাজে ব্যস্ত ছিল। তখন বৈশিও তার বেস্ট ফ্রেন্ড ময়ূমকে ফোন করে এবং তাকে ডাকে। তারপর লাইব্রেরিতে তারা কমিক সেকশনে কোন বই পড়া যায় সেটা ভাবছিল। তখন সেখানে চো ইয়াং চলে আসে। তখন বৈশিও বলে, কি ব্যাপার, তুমি তো আসবে না বললে, তো এখানে কি করছো? তখন চো ইয়াং বলে, আমি মোটেও তোমার জন্য আসিনি, আমি এখানে আমার একটা বই দরকার আছে তাই এসেছি। এই বলে চো ইয়াং একটি বই টেনে নেয়। তারপর বৈশিও দুজনকে নিয়ে বাইরে বেরিয়ে আসে আর বোর্ড গেম খেলার জন্য বলে, কিন্তু ময়ূমের হাতে 2 ঘন্টার টাইম ছিল এবং চো ইয়াং এর অফিসে খুব কাজ ছিল, তাই দুজনাই চলে যায়। তখন বৈশিও একাই ঘুরতে বেরিয়ে যায়। পরের দিন বৈশিও তার মা বাবার রেস্টুরেন্টে আসে তাদেরকে হেল্প করতে, কিন্তু তার মা বাবা বলে হেল্প করার কোনো দরকার নেই। তখন তাদের রেস্টুরেন্টে একটি লেডি আসে। তখন বৈশিও তাকে দেখে চিনতে পারে, যে লেডিটি ছিল তাদের স্কুলের হেড প্রিন্সিপাল। তখন বৈশিও তাকে খাবার নিয়ে যেতে সাহায্য করে। তারপর ছোটবেলার স্কুল দেখে সে খুব খুশি হয়। তখন বৈশিও বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি প্রিন্সিপালের সঙ্গে দেখা হয়েছে, এবং ওই প্রিন্সিপালও বলে, আমারও বিশ্বাস হচ্ছে না তুমি এত বড় হয়ে গেছো, তুমি এত বড় কোম্পানিতে জব করো। তখন প্রিন্সিপাল বৈশিওকে জিজ্ঞাসা করে, তুমি কি ভ্যাকেশনের ছুটিতে এখানে এসেছো? তখন স্কুল গেটের সামনে চো ইয়াং কে দেখতে পায়। তখন প্রিন্সিপাল তাদের দুজনের সঙ্গে কথা বলতে লাগে। প্রিন্সিপাল জানতে পারে যে চো ইয়াং স্কুলের মডেলিং কম্পিটিশনে অংশ নিয়েছে, এটা জেনে সে খুব খুশি হয়। তখন প্রিন্সিপাল বৈশিওকে স্কুলের ক্লাসে নিয়ে যায়। তখন স্টুডেন্টরা অনেক কোশ্চেন করে বৈশিওকে, বৈশিও সেগুলি সুন্দরভাবে জবাব দেয়। তারপর গেটের বাইরে চো ইয়াং এর সঙ্গে বৈশিওর দেখা হয়। তখন বৈশিও আপসেট দেখাচ্ছিল। তখন চো ইয়াং বৈশিওকে ঘাট ধরে স্কুলের পিছনে নিয়ে যায় তাদের 10 বছর আগে টাইম ক্যাপসুল খোঁজার জন্য, কিন্তু বৈশিওর খোঁজার কোনো মন ছিল না, কারণ সে ইমপ্রেস ছিল, যেহেতু সে টিচারকে মিথ্যা কথা বলেছে এবং ছাত্রদের লেকচার দিয়ে এসেছে। তখন চো ইয়াং বলে, এতে ইমপ্রেস হওয়ার কোনো কারণ নেই, কারণ তুমি 10 বছর ধরে জব করেছো, যা এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই তুমি তাদের সাথে শেয়ার করেছো। তারপর সেখান থেকে বৈশিও চলে আসে, আর তার পিছন পিছন চো ইয়াংও চলে যায়। যেহেতু বৈশিওর ঘরে কোনো কাজ ছিল না, তাই বৈশিও খুব বোর হয়ে যাচ্ছিল। তখন তার মা তাকে ঘরের কোনো কাজ করতে দিত না, কারণ তার মা জানতো তার মেয়ে চুপ করে বসে থাকতে পারবে না, আর তেমনটাই হয়েছিল। ফোন আর মুভি দেখে বোর হয়ে যাচ্ছিল। তারপর দেখানো হয় ময়ূম পেশেন্টকে নিয়ে হসপিটাল যাচ্ছিল, কিন্তু রাস্তায় অনেক জ্যাম থাকার জন্য সে যেতে পারছিল না। তখন সামনের গাড়িতে ডানু ছিল, সে বাইরে বেরিয়ে এসে গাড়িগুলিকে সাইড করে দেয়। তখন ময়ূম ছেলেটার চেহারা দেখতে পায় না, কিন্তু তার পিঠের টি শার্টে লেখা ছিল আই লাভ ইউ। তারপর চো ইয়াং কে দেখতে পায়
যে বিল্ডিং কোম্পানির সঙ্গে মিটিং করছিল। চো ইয়াং এর বাজেট ছিল 2 বিলিয়ন ওন, কিন্তু তারা আরেকজনের ডিজাইন কপি করে সেটা কম দামে তৈরি করতে বলছিল, কিন্তু চো ইয়াং তাতে রাজি হয় না এবং সেখান থেকে চলে আসে। তারপর আমরা ময়ূমকে দেখতে পাই, যে ছেলেটার সম্পর্কে জিজ্ঞাসা করছিল যে তাকে রাস্তায় হেল্প করেছিল। তখন ময়ূমের একটি লেটার আসে যেখানে লেখা ছিল থ্যাংক ইউ আগের বার বাঁচানোর জন্য। তখন ময়ূম খুশি হয় এবং চিঠিতে তার নাম লেখা আছে এটা দেখতে পেয়ে সে ভাবে কিভাবে সে তার নাম জানলো। তারপর বৈশিওকে দেখতে পায় যে একটি কোম্পানিতে জব করার জন্য ইন্টারভিউ দিতে গিয়েছে। তখন চো ইয়াং গাড়ি নিয়ে যাচ্ছিল, তখন বৈশিওকে দেখে নেয় আর বলে তুমি আবার জব করবে? বৈশিও বলে হ্যাঁ। বলে আমার পুরনো জবের মতনই এটাও একটা কাজ, আমি অ্যাডজাস্ট করে নেব। তখন চো ইয়াং বলে তুমি এই কাজ সত্যি কি করতে চাও? তখন বৈশিও বলে জব তো জবই হয়। তখন চো ইয়াং বলে তুমি কেন একই কাজ করবে যা তোমার ভালো লাগে না? বৈশিও বলে তোমার কি? তখন চো ইয়াং বলে আমি জানি যখন তুমি কোনো কাজ মন থেকে করো তখন তোমার চোখে একটা এক্সাইটমেন্ট থাকে, কিন্তু আমি সেটা এখন দেখতে পাচ্ছি না, কিন্তু আমি বলবো তুমি তোমার ড্রিম ফলো করো। তখন বৈশিও বলে আমার স্বপ্ন দেখার কারণ স্বপ্ন তারাই দেখে যাদের ফেলিওর হওয়ার পরও চান্স থাকে, যারা একটা লাক্সারিয়াস জীবন কাটায় যেমন তুমি। তুমি কি করে বুঝবে আমার যন্ত্রণা, যে আমি কত কষ্ট করে এখানে পৌঁছিয়েছি? চো ইয়াং তখন বলে আমিও এমন অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি, আমার মনে হয় তোমার মনে আছে। এই বলে চো ইয়াং চলে যায়। তারপর চো ইয়াং ঘরে গিয়ে তার মেডেলগুলি দেখে। তারপর অতীতের সিন দেখতে পায় যেখানে 2008 সালের ন্যাশনাল ম্যাচ জেতার পর চো ইয়াং এর সিলেকশন হয় 2008 সালের অলিম্পিকে। তখন বৈশিও চো ইয়াংকে একটি তাওয়াল গিফট করে যেখানে লেখা ছিল গো ফর গোল্ড চো ইয়াং। তখন চো ইয়াং খুব খুশি হয়। তারপর সে যখন যাচ্ছিল রাস্তা দিয়ে তখন একটি গাড়ি তাকে ধাক্কা দেয়, ফলে চো ইয়াং এর খুব চোট লাগে। এর ফলে চো ইয়াং এর অ্যাথলেটিক ক্যারিয়ার শেষ হয়ে যায়। বর্তমানে এইসব মনে করে বৈশিওর খুব খারাপ লাগে। তখন বৈশিও জানালা খুলে চো ইয়াংকে সরি বলার জন্য, কিন্তু চো ইয়াং এর জানালা বন্ধ ছিল। তখন বৈশিওর সাহস হয় না তাকে ডাকে, কারণ সে চো ইয়াংকে খুব হার্ট করেছিল। তারপর বৈশিও ভাবে সে তার বাবা মাকে প্রাউড করার জন্য নিজের ইচ্ছার প্রতি কখনো সে ধ্যান দেয়নি। তখন বৈশিওর জব ইন্টারভিউর জন্য কল আসে। তখন বৈশিও চিন্তায় পড়ে যায়। তারপর রাতে প্রিন্সিপাল যখন নোংরা ফেলতে আসে তখন বৈশিওকে দেখতে পায় এবং তখন তাকে অফিসে নিয়ে আসে এবং জিজ্ঞাসা করে তুমি ওখানে কি করছিলে? তখন বৈশিও বলে টাইম ক্যাপসুল খুঁজছিলাম, যেটা আমরা 10 বছর আগে এখানে রেখেছিলাম। তারপর সে প্রিন্সিপালকে সব সত্যি কথা বলে যে সে জব ছেড়ে দিয়েছে। তখন প্রিন্সিপাল তাকে সাপোর্ট করে এবং বলে তুমি তোমার মনের কথা শোনো, আর বলে চো ইয়াং সুইমিং পুলের কাছে আছে, তুমি যদি দেখা করতে চাও তাহলে সেখানে যেতে পারো। তখন চো ইয়াং বৈশিওর টাইম ক্যাপসুল বের করে জোরে জোরে পড়ছিল। তখন বৈশিও তার পিছনে দৌড়াতে লাগে। তারপর চো ইয়াং টাইম ক্যাপসুল নিয়ে জলে লাফ দেয় এবং বৈশিওকে সেটা নিয়ে যেতে বলে। চো ইয়াং বলে সুইমিং ছাড়ার পর আজ আমার প্রথমবার এই সুইমিং পুলে খুব মজা হচ্ছে। তখন বৈশিও জলে নামতে চাইছিল না। তখন চো ইয়াং বৈশিওকে বলে যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরে আমি নিজেকে যখন রুমের মধ্যে বন্ধ করে রেখেছিলাম তখন তুমি আমাকে কখনোই একা থাকতে দাওনি। আমি দরজা বন্ধ করে দিলে তুমি ঘরের চাবি নিয়ে দরজা খুলে ঢুকে পড়তে, তারপর চাবি নিয়ে নিলে সে মই লাগিয়ে তার জানালায় চলে আসে। তখন আচমকা জানালা খুলে বৈশিও পড়ে যাচ্ছিল। তখন চো ইয়াং তাকে ধরে নেয়, তারপর ঘরে নিয়ে আসে এবং বলে তুমি পাগল হয়ে গেছিলে, যদি পড়ে যেতে তাহলে তো মারা যেতে। তখন সে বলে তুই জানালা বন্ধ করেছিলি বলেই তো আমি পড়ে যাচ্ছিলাম। তখন চো ইয়াং বলে আমি তোমাকে বাঁচালাম আর তুমি আমাকে মেজাজ দেখাচ্ছ। তারপর বৈশিও বলে আমি যদি পাগল হই তাহলে তুই একটি পশু। তখন চো ইয়াং বলে বকা বন্ধ করে ঘরে ফিরে যাও। তারপর বৈশিও গালি দিয়ে বলে যদি আমি চলে যাই তাহলে তো তুই তোর লুজার চেহারা নিয়ে আবার দেয়ালের দিকে তাকিয়ে থাকবি। তখন লুজার শুনে চো ইয়াং রেগে যায়, বলে আমি তো লুজারই। তখন বৈশিও চো ইয়াংকে গালি দেয়। তখন চো ইয়াং বলে গালি দিচ্ছিস কেন? তখন বৈশিও বলে কি করবি লুজার কোথাকার, তুই এখনো বাঁচা আছিস। তখন চো ইয়াংও গালি দিতে শুরু করে। এভাবে তাদের মধ্যে গালিগালাজ চলতে থাকে। তখন চো ইয়াং বলে তুই জানিস আমি এখন কেমন অনুভব করছি? তখন বৈশিও বলে আগের থেকে অনেক বেটার। তখন বৈশিও একটি কুরুল বের করে এবং বলে তুই যদি দরজা বন্ধ করিস তাহলে ফার্স্টে দরজা এবং তোকে দুজনকেই কাটবো। তখন চো ইয়াং আবার প্রথমবারের জন্য হাসে। তারপর বর্তমানে চো ইয়াং বলে তুই তো এমনই পাগল ছিলি যে কোনো জিনিস পাওয়ার জন্য কোনো ভয় পেতি না, তাই ভয় পাওয়ার নাটক বন্ধ কর। তুই আগে কত এনার্জেটিক মস্তি ছটপটি ছিলি, কিন্তু এখন তুই খুব বোরিং হয়ে গেছিস। তখন বৈশিও রেগে যায় আর
আর জলে ঝাঁপ দেয়। যেহেতু বৈশিও সাঁতার জানতো না তাই সে ডুবে যাচ্ছিল। তখন চোইয়াং তাকে ধরে এবং রিল্যাক্স থাকতে বলে, কিন্তু সে এতই হাত পা ছড়াচ্ছিল যে চোইয়াং ডুবতে বসছিল। তারপর চোইয়াং তাকে রিল্যাক্স করে আর বৈশিও ভাসতে লাগে। তখন বৈশিও বলে, আমি কি আমার নতুন ড্রিম খুঁজে পাবো? তখন চোইয়াং বলে, হ্যাঁ অবশ্যই। তখন বৈশিও চোইয়াংকে বলে, যদি তুই এখন সুইম করার সুযোগ পাস তাহলে আবার ফিরে যাবি? তখন চোইয়াং বলে না। আর বৈশিওকে জিজ্ঞাসা করে, তুই যদি ইউএসএ জব পাস তাহলে কি আবার ফিরে যাবি? বৈশিও বলে, একদম না। আর বলে, যদি তুই তোর এনগেজমেন্ট ঠিক হয়ে যায় তাহলে কি তুই আবার ফিরে যাবি? তখন বৈশিও বলে, যাবার কোনো প্রশ্নই নাই। তখন বৈশিও আবার ডুবে যাচ্ছিল। তখন চোইয়াং তাকে ধরে নেয়। তখন অতীতের একটা সিন দেখানো হয় যখন তারা এইচএস ফাইনাল ইয়ারে ছিল। তখন তারা 10 বছর পর কি হবে তা লিখে রাখছিল। চোইয়াং বৈশিওর প্রতি তার ফিলিংস লিখছিল, কিন্তু সে কখনোই তা বলতে পারেনি। সে লিখেছিল, 10 বছর তো অনেক দূর, তার আগেই বৈশিওকে আমি আমার মনের কথা বলে দেব। এখানেই তৃতীয় পর্ব শেষ হয়। তার বন্ধুরা, তোমরা যদি পরের পর্ব দেখতে চাও তাহলে কমেন্ট করবে, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে।